গুড আফটারনুন এভরিওয়ান। যাই হোক, টেকনিক্যাল ফল্টের জন্য একটু দেরি হয়ে গেল ক্লাসটা করতে। যাই হোক, তোমাদের আমি লাস্ট অধ্যায় যেটা ক্লাস নাইনের আমাটির ভেপুতে আছে সেই মুচুকুন্দ চাঁপা অধ্যায়টা তোমাদের আজ পড়াবো। দু একটা কোশ্চেন অ্যান্সারও আলোচনা করে দেবো, ঠিক আছে? তোমরা মুচুকুন্দ চাঁপা পড়ো। আর একটি মাত্র গ্রামারের চ্যাপ্টার বাকি থাকবে, সেটা হচ্ছে বিজ্ঞপ্তি লিখন, অর্থাৎ নোটিশ রাইটিং। পরবর্তী ক্লাসে আমি নোটিশ রাইটিং নিয়ে আলোচনা করে দেবো। তাহলে মোটামুটি তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো, অনেকদিন হইতে গ্রামের বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর বড় ভাব। অনেকদিন হইতে গ্রামের বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর বড় ভাব। গ্রামের একজন বৃদ্ধ মানুষ নরোত্তম দাস বাবাজি, তার সঙ্গে অপুর খুব ভাব। এই গৌরবর্ণ সদানন্দ বৃদ্ধটি সামান্য একখানি খড়ের ঘরে বাস করেন। বিশেষ গোলমাল ভালোবাসেন না, প্রায়ই নির্জনে থাকেন। অপুর বাল্যকাল হইতে হরিহর ছেলেকে সঙ্গে করিয়া মাঝে মাঝে নরোত্তম দাসের কাছে লইয়া যাইত। সেই হইতেই দুজনের মধ্যে খুব ভাব। কি বলছে? একা থাকেন, নির্জনে থাকেন। অপু যখন ছোট ছিল, বালক বয়সে, তখন হরিহর অর্থাৎ অপুর বাবা তাকে নিয়ে প্রায়ই ওই নরোত্তম দাস বাবাজির কাছে যেত। সেই হইতেই দুজনের মধ্যে খুব ভাব। মাঝে মাঝে অপু গিয়া বৃদ্ধের নিকট হাজির হয়, ডাক দেয়, দাদু আছো? বৃদ্ধ তাড়াতাড়ি ঘর হইতে বাইর হইয়া তালপাতার চাটাইখানা দাওয়ায় পাতিয়া দিয়া বলেন, এসো ভাই এসো, বসো বসো। অন্য স্থানে অপু মুখ চোরা, মুখ দিয়ে কথা বাইর হয় না, কিন্তু এই সরল বৃদ্ধের সঙ্গে সে সম্পূর্ণ নিঃসংকোচে মিশিয়া থাকে। বৃদ্ধের সঙ্গে তাহার আলাপ খেলার সঙ্গীদের সঙ্গে আলাপের মতো। তার বন্ধু বান্ধবরা যেমন খেলা করে তাদেরকে নিয়ে, এই বৃদ্ধ তার চেয়ে অনেক বয়োবৃদ্ধ, অনেক বড়, কিন্তু তার সঙ্গে সে তার ওই খেলার সহপাঠীদের মতোই মেশামেশি করে। নরোত্তম দাসের কেহ নেই, বৃদ্ধ একাই থাকেন। এক স্বজাতিয়া বৈষ্ণবের মেয়ে দুই বেলা কাজকর্ম করিয়া দিয়া চলিয়া যায়। অনেক সময় সারা বিকেল ধরিয়া অপু বসিয়া বসিয়া গল্প শোনেও গল্প করে। এ কথা সে জানে যে নরোত্তম দাস বাবাজি তাহার বাবার অপেক্ষাও বয়সে অনেক বড়, কিন্তু এই বয়োবৃদ্ধতার জন্য অপুর কেমন যেন মনে হয় বৃদ্ধ তাহার সতীর্থ। মানুষ যখন বয়স হয়ে যায় তখন তারা যেন আবার ছেলেবেলায় ফিরে আসে। নাতি নাতনিদের সঙ্গে বৃদ্ধরা, বুড়ো দাদুরা বা দিদিমারা, ঠাকুমারা তাদের মতো করে মেশে, সেরকমভাবে তাদের আদর ভালোবাসা দেয়। সেই জন্য তারা তাদেরকেও, ছোটরাও তাদেরকে বন্ধুর মতো ভাবে। সেই জন্য অপুর মনে হয় এই বৃদ্ধ তাহার সতীর্থ, মানে একই গুরুর শিষ্য, মানে বন্ধু। এখানে আসিলে তাহার সকল সংকোচ, সকল লজ্জা আপনা হইতে ঘুচিয়া যায়। গল্প করিতে করিতে অপু মন খুলিয়া হাসে, এমন কথা বলে যাহা অন্য স্থানে সে ভয়ে বলিতে পারে না। পাছে প্রবীণ লোকেরা ধমক দিয়া জ্যাঠা ছেলে বলে, মানে বড় বড় বেশ বড়দের মতো কথা বলে এই বৃদ্ধের কাছে এসে। যদি অন্য জায়গায় বলতো তাহলে বয়োবৃদ্ধরা তাকে জ্যাঠা ছেলে বলতো, কিন্তু এরা প্রবীণ লোকেরা ধমক দিয়া আর জ্যাঠা ছেলে বলতো, সেরকম কথা কিন্তু নরোত্তম দাসের কাছে সে নিঃসংকোচে বলতে পারে। নরোত্তম দাস বলেন, দাদু তুমি আমার বালক গোড়া, তোমায় দেখলে আমার মনে হয় দাদু আমার গৌরচন্দ্র তোমার বয়সে ঠিক তোমারই মতো সুন্দর, সুশ্রী, নিষ্পাপ, সরল ছিলেন। ওই রকম দিব্যভাব মাখানো চোখ দুটি ছিল তারও। তার মানে অপুকে দেখে ওই, যেহেতু বৈষ্ণবদের যার বৈষ্ণব ধর্মের প্রবর্তন করেন শ্রী চৈতন্যদেব, তার গায়ের রং ছিল গৌরবর্ণ অর্থাৎ ফর্সা। অপুও খানিকটা ওই রকম, তার চোখ দুটো এরকম নিষ্পাপ চোখ শ্রী চৈতন্যের মতো। সেই জন্যে নরোত্তম দাস তাকে বলে যে সে ছোটবেলায় সেই গৌরচন্দ্র যেমন ছিল অপুও যেন তাই। অন্য স্থানে এ কথায় অপুর হয়তো লজ্জা, হয়তো এখানে সে হাসিয়া বলে, দাদু তাহলে এবার তুমি আমার এই বইখানার ছবিগুলো দেখাও। বলছে, সেই বই আছে তোমার কাছে? সেই বইয়ের ছবিগুলো এবার দেখাও, যেখানে ওই শ্রীচৈতন্যদেবের জীবনী বা তার অন্যান্য ঘটনার কথা উল্লেখ আছে, সেই বইটা। বৃদ্ধ ঘর হইতে প্রেম ভক্তি চন্দ্রিকাখানা বাহির করিয়া আনেন। তাহার অত্যন্ত প্রিয় গ্রন্থ। নির্জনে পড়িতে পড়িতে তিনি মুগ্ধ বিভোর হইয়া যান। ছবি মোটে দুখানি, দেখানো শেষ হয়ে গেলে বৃদ্ধ বলেন, আমি মরবার সময় বইখানা তোমাকে দিয়ে যাব দাদু, তোমার হাতে এ বইয়ের অপমান হবে না। বলে, তুমি তো ভালো ছেলে। ওই যে বৃদ্ধ তাদের যখন হরিহর সেই বৃদ্ধদের মজলিসে নিয়ে যেত, সেখানে সে অনেক পড়াশোনার কথা বলতো, সেগুলো বলতো। অপুও এগুলো সব বোঝে। সেই জন্যে বৃদ্ধ বুঝতে পেরেছে যে অপুর হাতে এই বইখানা দিলে তার অপমান হবে না, বইটা সযত্নে রক্ষিত হবে, সবাই সেখান থেকে স্বাদ বা রস আহরণ করতে পারবে অপু মারফত। যেমন
সে ওই বইখানা দেখাচ্ছে, অপু আনন্দ পাচ্ছে, সেরকম বুঝুক না বুঝুক ছবি দেখেও সে আনন্দ পাচ্ছে, সেই জন্য বারবার বলছে যে বইখানা নিয়ে এসো, আমি দেখব। সহজ সামান্য অনড়ম্বর জীবনের গতিপথ বাইয়া এখানে কেমন যেন একটা অন্তঃসলীলা মুক্তির ধারা বইতে থাকে। অপুর মন সেটুকু কেমন করিয়া ধরিয়া ফেলে, মানে এখানে যেন একটা অনাবিল আনন্দ আছে, কোনো বাধা নিষেধ নাই, অনাবিল মুক্তি বৃদ্ধর কাছে এসে। সেটা যেন ফল্গু ধারার মতো, ফল্গু নদীতে মাটির তলা দিয়ে বয়ে যায়, সেটা ভিতরে ভিতরে সে অনুভব করতে পারে যে এই দাসের বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির কাছে এলে তার সমস্ত দ্বিধা সংকোচ লজ্জা সে সহজে পরিত্যাগ করতে পারে। এখানে সে নিঃসংকোচে মানে উদাসভাবে মিশতে পারে, মন খোলা অবস্থায় থাকতে পারে। তাহার কাছে তাহা তাজা মাটি, বিচিত্র পাখি ও গাছপালার সাহচর্যের মতো অন্তরঙ্গ আনন্দপূর্ণ, গাছের সঙ্গে থেকে, প্রকৃতির সঙ্গে থেকে, বনের মধ্যে থেকে, পাখি দেখে, জল, পুকুর, মাঠ, ঘাট, রেলগাড়ি সব দেখে সে যেমন তার সঙ্গে একাত্ম হয়ে যায় প্রকৃতির সঙ্গে, এই নরোত্তম দাস বাবাজির কাছে এসেও অপু নিঃসংকোচে সেরকম হয়ে যায়। দাদুর কাছে আসিবার আকর্ষণ তাই তাহার এত প্রবল। ফিরিবার সময় অপু নরোত্তম দাসের উঠোনের গাছতলাটা হইতে একরাশি মুচুকুন্দ চাঁপা ফুল কুড়িয়া আনে। মুচুকুন্দ এক ধরনের চাঁপা ফুল, বেশ সুন্দর গন্ধ। বিছানায় সেগুলো সে রাখিয়া দেয়। তাহার পর সন্ধ্যার আলো জ্বলিলেই বাবার আদেশে পড়িতে বসিতে হয়। ঘণ্টাখানেকের বেশি কোনোদিনই পড়িতে হয় না, কিন্তু অপুর মনে হয় যেন কত রাতই হইয়া গেছে। পরে ছুটি পাইয়া সে খাইতে যায়, খাইয়া বিছানায় শুইয়া পড়ে। আর অমনি আজিকার দিনের সকল খেলাধুলা, সারাদিনের সকল আনন্দের স্মৃতি তার মনে ভরপুর হয়ে ওঠে। বিছানায় উপুর হইয়া ফুলের রাশির মধ্যে মুখ ডুবাইয়া সে অনেকক্ষণ ওই ফুলগুলোর ঘ্রাণ নেয়। ওই ফুলগুলো থেকেই যেন সে নরোত্তম দাস বাবাজির সুখস্পর্শ অনুভব করে। এই হচ্ছে তোমাদের আমাটির ভেপুর সিলেবাস এবারের পরীক্ষার জন্য ক্লাস 9-এর 10ম অধ্যায় পর্যন্ত আজকে পড়া হয়ে গেল। আমি কয়েকটা কোশ্চেন দিচ্ছি, সেগুলো একটু দেখো। এটা থেকে বেশি কোশ্চেন আসবে না। আচ্ছা, 1 নম্বরে লেখো আচ্ছা লেখো এখানে, সেই হইতেই দুজনের মধ্যে খুব ভাব। সেই হইতেই দুজনের মধ্যে খুব ভাব। সেই হইতেই দুজনের মধ্যে খুব ভাব। কারা এই দুজন? কারা এই দুজন? কারা এই দুজন? দুইজনই লেখো। কখন থেকে তাদের মধ্যে এই ভাব? কখন থেকে তাদের মধ্যে এই ভাব? কি রকম ভাব? নিশ্চয়ই বুঝতে পারছো কারা এই দুইজন, অপু আর নরোত্তম দাস বাবাজি। কখন থেকে? ছোটবেলা থেকেই, বাল্যকাল থেকেই হরিহর তার ছেলেকে সঙ্গে করে এই নরোত্তম দাস বাবাজির কাছে আসতো। সেই তখন থেকেই এই নরোত্তম দাসের সঙ্গে অপুর ভাব। কীরকম ভাব? এখানে এসে অপু সমস্ত সংকোচ লজ্জা সব বিসর্জন দেয়। সে নিঃসংকোচে বৃদ্ধের সঙ্গে মেশে। বৃদ্ধের সঙ্গে তার আলাপ খেলার সাথীদের আলাপের মতো। বৃদ্ধ একাই থাকেন, এই বৃদ্ধের সঙ্গেই সে গল্প করে, গল্প শোনে, সমস্ত রকম কথাবার্তার আলোচনা করে। যে আলোচনা যে কথা অন্য জায়গায় করলে প্রবীণ লেখকেরা জ্যাঠা ছেলে বলতো, সেসব কথা বড় বড় কথা বা বুড়োদের মতো কথা সেই নরোত্তম দাসের সঙ্গে আলাপ করে থাকে। কিন্তু নরোত্তম দাস তাকে অত্যন্ত স্নেহ করেন, সেই জন্য অপুরকে সে খুব ভালোবাসে, তাই সব কথায় সে নিঃসংকোচে গ্রহণ করে। অপু যা বলে সে শোনে। এইরকমই ভাব অপুর সঙ্গে ছেলেবেলার সহপাঠীদের মতো ভাব। ঠিক আছে? আচ্ছা,
দাদু তুমি আমার বালক গোড়া, এই দুটি কোশ্চেন, আর সেরকম কোনো কোশ্চেন নেই। দাদু তুমি আমার বালক গোড়া, কথাটা কে কাকে বলেছিল? কে কাকে বলেছিল, কেন বলেছিল? ঠিক আছে, দেখো, দাদু তুমি আমার বালক গোড়া কথাটাকে বৃদ্ধ নরোত্তম দাস বাবাজি অপুকে বলেছিল। কেন বলেছিল? নরোত্তম দাস জাতিতে বৈষ্ণব ছিলেন, বৈষ্ণব ধর্মের প্রবর্তক ছিলেন শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেব তিনি যেন কৃষ্ণেরই আর এক রূপ। সেই শ্রী চৈতন্যদেব তিনি কৃষ্ণের ভক্ত ছিলেন, শ্রীরাধিকার ভক্ত ছিলেন। তা নরোত্তম দাসও ওই শ্রীচৈতন্যের ভক্ত ছিলেন। শ্রীচৈতন্য সেই জন্য তিনি অপুকে, তিনি সেই জন্য নয়, তিনি অপুকে অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন। তাই সেই অপুর সঙ্গে তিনি যেন ওই গৌরচন্দ্রের মিল দেখতে পান। তাই ছোটবেলায় গৌরচন্দ্র যেমন দেখতে ছিল, কেমন দেখতে ছিল? সুন্দর, সুশ্রী, নিষ্পাপ, সরল, চোখ দুটো ছিল দিব্য ভাব মাখানো। অপুর মধ্যেও তিনি সেই ছবি দেখতে পেতেন শ্রীচৈতন্যের মতো, গৌরাঙ্গদেবের মতো। তাই তিনি অপুকে গৌরাঙ্গদেবের সঙ্গে তুলনায় উপরের কথাটি বলেছিলেন যে তুমি আমার বালক গোড়া। গোড়া হচ্ছে গৌরচন্দ্র অর্থাৎ শ্রীচৈতন্যদেব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে কোশ্চেন, বড় কোশ্চেন। আর কটা ছোট কোশ্চেন লিখে নাও, সেগুলো কি কি হতে পারে। শর্ট কোশ্চেন, ঠিক আছে। শর্ট কোশ্চেন কি কি হতে পারে সেগুলো দেখো। নরোত্তম দাস বাবাজির কাছে, নরোত্তম দাস বাবাজির কাছে অপুকে কে নিয়ে যেত? অপুর বাবা হরিহর। ঠিক আছে, কখন থেকে নরোত্তম দাসের সঙ্গে অপুর ভাব জমেছিল? বাল্যকাল থেকে, যখন থেকে বাবা তাকে ওই নরোত্তম দাসের কাছে নিয়ে যেতেন। নরোত্তম দাস জাতিতে কি ছিলেন? নরোত্তম দাস জাতিতে কি ছিলেন? নিশ্চয় জানো, বৈষ্ণব ছিলেন জাতিতে। নরোত্তম দাস জাতিতে কি ছিলেন? বৈষ্ণব ছিলেন। নরোত্তম দাসের বাড়ির কাজকর্ম কে করে দেয়? নরোত্তম দাসের বাড়ির কাজকর্ম কে করে দেয়? স্বজাতীয়া এক বৈষ্ণবের মেয়ে। স্বজাতীয় মানে বৈষ্ণবেরই, স্বজাতীয়া এক বৈষ্ণবের মেয়ে। ঠিক আছে, নরোত্তম দাস অপুকে কোন বই দেখতে দিয়েছিল? প্রেম ভক্তি চন্দ্রিকা। কোন বই দেখতে দিয়েছিলেন? কোন বই দেখতে দিয়েছিলেন? আর 6 নম্বর, নরোত্তম দাসের উঠোন থেকে, নরোত্তম দাসের উঠোন থেকে অপু
কি ফুল কুড়িয়ে এনেছিল? মুচুকুন্দ চাপা, তাই না? কি ফুল কুড়িয়ে এনেছিল কি হবে? মুচুকুন্দ চাপা। ঠিক আছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্ট কোশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে অপু কতক্ষণ রাত্রে কতক্ষণ পড়ে? অপু রাত্রে কতক্ষণ পড়ে? ঘন্টাখানেকের বেশি তাকে পড়তে হয় না, তাই 1 ঘন্টা পড়ে। ঠিক আছে। তাহলে দেখো, এই হচ্ছে মুচুকুন্দ চাপার বড় কোশ্চেন দুটো করালাম, ছোট কোশ্চেনও কটা করিয়ে দিলাম। এগুলো ভালো করে বাড়িতে ফলো করো, পরীক্ষায় এই কোশ্চেনগুলোই তোমাদের আসবে, এই ধরনেরই কোশ্চেন আসবে, সেগুলো একটু মন দিয়ে পড়ো। সব কোশ্চেনই প্রায় কমন পাবে, ভয়ের কিছু নেই। ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার হলো। এইগুলো তোমরা তাহলে করবে যতক্ষণ হবে। আর আরেকটা হচ্ছে তোমাদের, এইটা দেখালাম, আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের যেটা বাকি আছে, সেটা হচ্ছে বিজ্ঞপ্তি লিখন। বিজ্ঞপ্তি লিখনটাও আমি পরবর্তী ক্লাসেই আলোচনা করব, আজকে আর বিজ্ঞপ্তি লিখনটা নিয়ে আলোচনা করব না, একটা আলাদা আলাদা দিনে আলাদাভাবে তোমাদের আলোচনা করব। আমাটির ভেপুর মোটামুটি শেষ হয়ে গেল। 1 থেকে 10 অধ্যায় পরীক্ষায় তোমাদের, 1 থেকে 10 অধ্যায়ই আসবে যে ফাইনাল পরীক্ষা হবে। এই কোশ্চেনগুলো ফলো করবে। সব চ্যাপ্টার থেকেই আমি বড় কোশ্চেন, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন লিখিয়ে দিয়েছি, বলে দিয়েছি, আলোচনা করে দিয়েছি। সেগুলোর মধ্যেই তোমরা আশা করি কমন পাবে। আর চ্যাপ্টারগুলো একটু ভালো করে রিডিং পড়ো। সমস্ত চ্যাপ্টার যা যা অধ্যায় আছে, এই যে 10টা অধ্যায়, তার ভিতরে ঢোকো। ঠিক আছে। অনেক কোশ্চেন হতেও পারে আমার এই কোশ্চেনের মধ্যে এলো না, যদি না আসে, মনে হয় না আসবে, বাই চান্স যদি না আসে, সেই জন্য তোমাদেরকেও তো নিজেদিকে একটু খাটতে হবে। সবটাই আমি করে দেবো তা তো হয় না। আমি যতটা সম্ভব করিয়ে দিলাম যে এই ধরনের আসতে পারে, এইগুলো আসতে পারে, একটা দুটো এদিক ওদিক হতেই পারে। সেই জন্য তোমাদিকে নিজেদিকে একটু সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। সেগুলো হচ্ছে, তোমরা সমস্ত যে 10টা অধ্যায়, এই 10টা অধ্যায় ভালো করে রিডিং পড়ে নাও। ভালো করে রিডিং পড়লে, মন দিয়ে পড়লে, কোন ঘটনা কোন অধ্যায়ে আসে, কোন চ্যাপ্টারে আছে, নিশ্চয়ই তোমরা আন্দাজ করে নিতে পারবে। সেই অনুযায়ী তখন উত্তর দিতে পারবে। ঠিক আছে। আশা করি কোনো অসুবিধা হবে না তোমাদের। সেই জন্য বলছি, এই অধ্যায়গুলো ভালো করে পড়ো, শর্ট কোশ্চেনগুলো পড়ো, নিজেরা আরও শর্ট কোশ্চেন তৈরি করো। আমায় যা দিয়েছি সেই দেওয়ার বাইরেও নিজেরাও অনেক কোশ্চেন তৈরি করতে পারবে, সেই কোশ্চেন তৈরি করো। আর বড় কোশ্চেন তো দিয়ে দিয়েছি, আশা করি বড় কোশ্চেন এর বাইরে পড়বে না, তোমরা সবই কমন পাবে। ঠিক আছে। তাহলে সেই মতো পড়ো, সেই মতো পড়াশোনা করো, পরীক্ষায় ভালোই রেজাল্ট হবে, সে নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই। ঠিক আছে। তাহলে আমাদের আজ এই পর্যন্তই, ক্লাস শেষ। তোমাদেরকে আজ এই পর্যন্তই রাখলাম, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।